Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 22তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি ভয়ঙ্কর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি আমরা বাংলাদেশের সকল পুলিশ সদস্যকে উৎসর্গ করছি, যারা রাত দিন, গরম ঠান্ডা, কি শীত কি বর্ষা কি ঝড় সব কিছু উপেক্ষা করে প্রতিনিয়ত যারা ডিউটি করে যাচ্ছেন। সারা দেশের মানুষ যখন গভীর ঘুমে বিভোর থাকে, তখন যেই ভাইয়েরা প্রতিনিয়ত রাস্তাসহ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, ডিউটি করছেন, তারা জেগে আছেন বলেই কিন্তু আমরা শান্তিতে ঘুমাতে পারছি। সেই পুলিশ ভাইদেরকে স্মরণ করে আজকের এপিসোডটি উৎসর্গ করছি, এবং এটা করার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে আজকের যেই রোমহর্ষক ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এটির কিন্তু মূল যে রহস্যটা, এটা উন্মোচন করেছিলেন এক পুলিশ সদস্য, এবং উনি খুবই ভালো একজন দায়িত্ববান নিষ্ঠাবান পুলিশ সদস্য ছিলেন। উনি ডিউটিরত অবস্থায় কিন্তু মারা গিয়েছিলেন। এই জন্যই আমি আমাদের এই এপিসোডটি বাংলাদেশের সকল পুলিশ ভাইদের প্রতি উৎসর্গ করছি। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাব। তবে যাওয়ার আগে একটু কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে এখনও যারা নতুন রয়েছেন, সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর আমাদের লাইক বাটনটা কিন্তু প্রেস করে দেবেন। আফনান্স বি নামে আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে এডুকেশনাল কন্টেন্ট, আমার ট্রাভেলিং ব্লগিং এইগুলো আপলোড করে থাকি। এটা লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনেই আমি দিয়ে রেখেছি, সেখানে গিয়েই আপনারা ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের পেজে আপনাদের মূল্যবান মতামতগুলো করতে পারেন, আর গ্রুপে আপনারা পোস্ট করতে পারবেন, কমেন্টও করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান, তারা লিখা অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afranthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD, afranthehorrorworld@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই মূল ঘটনাতে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, তার নাম হচ্ছে আবরার হোসেন রিমেল। ওনার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। উনি মূলত এখন বিবিএ তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। এই ঘটনাটি উনি দীর্ঘ সময় ধরে সংগ্রহ করেছেন, কারণ হচ্ছে এই ঘটনাটি উনি অনেকবার ওনার মায়ের মুখে শুনেছিলেন, এবং এরপরে দীর্ঘ সময় ধরে এই ঘটনার আদ্যপান্ত উনি সংগ্রহ করেছিলেন। মূলত এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনার মূল রহস্য উন্মোচনকারী তিনি হচ্ছেন এই আবরার হোসেন রিমেল ভাইয়ের আম্মুর প্রতিবেশী এক চাচা। উনি ছিলেন পেশায় একজন পুলিশ সদস্য। উনি যেই পদবি ধারণ করতেন সেটা হচ্ছে সিনিয়র কনস্টেবল। ওনার নাম ছিল মতিউর রহমান। সবাই ওনাকে মতি বলেই চিনতেন, এবং এলাকায় ওনার ডাক নাম ছিল মতি পুলিশ। মতি পুলিশ বললে এক নামে ওনাকে চিনতেন। ঘটনার সময়কালটা 2007 সাল। এই যে মতি আঙ্কেল, উনি কোনো এক উপজেলায়, আমরা সঙ্গত কারণে বেশ কিছু জায়গা হাইড করছি, কারণ এটা খুব সেন্সিটিভ একটা ঘটনা, যার কারণে অনেক বিষয়গুলো আমরা বলছি না, এবং লিসেনারদেরকে অনুরোধ করছি আপনারা ওই জায়গাগুলোর নাম যদি জেনেও থাকেন, যেহেতু এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল ওই জায়গাগুলোতে, আপনারা দয়া করে ওই জায়গার নামগুলো কমেন্ট সেকশনে লিখবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। তো উনি কোনো এক উপজেলায় কর্মরত ছিলেন। শুধু এতটুকু বলছি, এটা ঢাকা বিভাগেরই কোনো একটা জেলা ছিল। তো এক রাত্রে উনি ডিউটিতে থাকা অবস্থায় রাত আনুমানিক 2টো কি 2:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা হসপিটাল যেটা থাকে আর কি, ওখান থেকে একটা জরুরি কল আসে থানায়। তো ওই দিন রাতে ডিউটিতে তেমন কোনো লোকজন ছিল না, ডিউটি অফিসার ছিলেন। থানায় ওই সময় যেই ফোর্সরা ছিল ওনারা অন্য সাইডে গিয়েছিলেন, হয়তো ওই সাইডে অন্য কোনো কাজটাজ ছিল আর কি, ডিউটি ছিল, এই জন্য থানাতে পুলিশ সদস্য কম ছিল।
তো ডিউটি অফিসার তো একজন থাকেই। তো ডিউটি অফিসার কি করেন, উনি কয়েকজন ফোর্স নিয়ে দ্রুত ওই হসপিটালের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন। কারণ হচ্ছে ওই থানা থেকে ওই হসপিটালের পায়ে হেঁটে দূরত্ব 5 মিনিটের মতো, যার কারণে ওনারা গাড়ি নেন না। আর গাড়ি ওই সময় ছিলও না, ওই সময় ওই অন্য ফোর্সটা গাড়ি নিয়ে বের হয়েছিলেন, যেহেতু কাছাকাছি গাড়ি নেওয়ার প্রয়োজনও হয় না, এই জন্য ওনারা হেঁটেই গিয়েছিলেন। তো হসপিটালে যাওয়ার পর ওনারা জিজ্ঞেস করেন যে তাদেরকে কেন ডাকা হয়েছে, কেন ফোন করা হয়েছে। তখন হসপিটাল কর্তৃপক্ষ জানান যে আইসিইউতে থাকা একটা রুগী মারা গেছেন। তো যিনি ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর সাহেব, উনি বললেন যে আইসিইউতে রুগী মারা গেছে, উনি কি কোনো মার্ডার হয়েছে বা এরকম কোনো সন্দেহ করছেন? আইসিইউতে প্রতিনিয়তই তো রুগী মারা যায়, তো হঠাৎ করে আমাদেরকে কেন আপনারা জানালেন? তখন হসপিটাল কর্তৃপক্ষ বলেন যে আসেন আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, বিষয়টি একটু দেখেন। তো ভেতরে ঢোকার পর এই সাব ইন্সপেক্টর সাহেব এবং এই যে মতি আঙ্কেল, উনি তো সাথে ছিলেন ওই সময়, ওনারা তো চমকে উঠেছেন। ওনারা দেখেন যে লাশের শরীরে কোথাও কোনো ক্ষত নেই, কিন্তু এই লাশের ডান কাঁধের কাছে বিশাল এক কামড়ের দাগ, প্রচণ্ড জোরে একটা কামড় দিয়েছে, কিছুটা মাংসও উঠে গেছে। তো এই লাশটা একটা মধ্যবয়সী পুরুষের ছিল। তো ক্ষত দেখে মনে হচ্ছিল কেউ কামড় দিয়ে একদম মাংস উঠিয়ে নেওয়ার পরিকল্পনাই করে কামড়টা দিয়েছিল। কিন্তু এইভাবে কোনো মানুষ কামড়ে দেবে এটা তো হয় না। আর ওই সময় কিন্তু এই হসপিটালগুলোতে সিসিটিভি লাগানো ছিল না, 2007 সালের কথা। তো যার কারণে ওনারা সিসিটিভি ফুটেজও দেখতে পারেনি যে কে এসেছে, কে বেরোয়েছে, কে এই কাজটি করলো, এই বিষয়টা আসলে ওনারা বুঝতে পারেননি। আর ওনারা কাউকে দেখেননি এর ভেতরে ঢুকতে, বের হতেও দেখেননি। এখন এই মতি পুলিশ আঙ্কেল আর এই সাব ইন্সপেক্টর সাহেব, ওনারা তো খুবই অবাক হয়ে যান যে কে এই কাজটা করলো, কেনই বা করলো, কি উদ্দেশ্য? কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, এই বিষয়টা আসলে খুবই রহস্যজনক। তো এদিকে ওই লাশকে পোস্টমর্টমে পাঠানো হয়। এখন যেই রুগীটা ওখানে ছিল তার স্বজনদেরকেও খবর দেওয়া হয়। এখন স্বজনরা আসার পর এই কথা শুনে তারা তো খুব ক্ষিপ্ত হয়ে যান যে তার অবস্থা খারাপ ছিল ঠিক আছে, কিন্তু মারা যাবে এমন অবস্থা তারা আসলে কল্পনাও করতে পারেননি। আর ওনার এখানে কামড়টা দেবে কার, হসপিটাল কর্তৃপক্ষই বা কী করছিল? তো এটা নিয়ে কিন্তু অনেক হই হট্টগোল শুরু হয়ে যায়। 4 সদস্যের একটা তদন্ত কমিটিও কিন্তু ওই রাতটাই থানা থেকে করা হয়েছিল। আর এই ঘটনাটি বাইরে যেন কোনোভাবে প্রকাশ করা না হয়, যেহেতু একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি একটা প্রতিষ্ঠান। কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে ওই হইচয়ে সব লোকজনই জেনে গেছে। হসপিটাল কর্তৃপক্ষ ব্যাপক তদন্ত শুরু করে, কিন্তু এর কোনো কুল কিনারা করতে পারে না যে হলোটা কি আসলে। কারণ এইখানে হসপিটাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি কেউ খুঁজে পাচ্ছিল না। এমনকি স্বজন যারা, তারাও তো খোঁজখবর নিয়েছিলেন, তারাও খুঁজে পাচ্ছিলেন না তাদের গাফিলতি। কিন্তু যেহেতু তাদের এক আত্মীয় মারা গেছে, তাদের আবেগের জায়গাটা তো অন্যরকম, তাই না? তো ওই জায়গা থেকে ওনারা ক্ষিপ্ত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ওনারাও বুঝতে পারছিলেন যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এটা করা সম্ভব না, কিন্তু তাহলে করলোটাকে, এটা তারা তো জানতে চান, তারা একটা সুষ্ঠু তদন্ত চান, তাই না? তো যাই হোক, 2007 সালে এরকম একটা ঘটনা, এটা তো অনেক আগের ঘটনা না, এটা আসলে কেউ হজম করতে পারছিল না। এমনকি স্থানীয় পত্রপত্রিকাতেও এই ঘটনাটা প্রকাশিত হয়েছিল, কিন্তু ভিন্ন আঙ্গিকে প্রকাশিত হয়েছিল আর কি, মানে এই যে কামড় দিয়ে এটা সেটা এরকম কিছু না। আর পুলিশের উপরে চাপও বাড়তে থাকে। এক হচ্ছে এলাকার চাপ, তারপরে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ, যে এটা কেন হলো, তোমরা একটু দেখো জিনিসটা। কিন্তু ওনারা কিন্তু এই বিষয়ে কোনো সুরাহা করতে পারছিলেন না। হসপিটালের অনেক কর্মচারীদেরকে ওনারা কিন্তু জেরা করেছিলেন, কিন্তু কোনো তথ্য পান নাই। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ডোম সহ সবাইকে, কোনো ক্লু ওনারা খুঁজেই পাচ্ছেন না। যাই হোক, নিহত ব্যক্তির স্বজনরা থানায় মামলা করেন। তো এভাবে কেটে যায় 3 মাস। এদিকে কি হয়, এই যে মতি পুলিশ আঙ্কেল, উনি ওই থানা থেকে স্বাভাবিক নিয়মেই বদলি হয়ে চলে আসেন আর এক জেলার একটা থানায়। এরপর ওই ঘটনার কোনো খবর উনি পাননি, আর নিজে থেকে উনি নেন নাই, কারণ নতুন থানায় অনেক কাজ, আগের থানার ওই কাজগুলো নিয়ে আসলে ওনার খুব একটা
ভাবনা চিন্তা করার সময়ও ছিল না। তো দ্বিতীয় ঘটনার মানে যখন শুরুটা, তো এই শুরুটা হলো ওই যে প্রথম ঘটনা 3 মাস 10-12 দিন পরে আর কি। এই মতি পুলিশ আঙ্কেল যেই জেলায় বদলি হয়ে আসছেন, সেই একই জেলার বেশ বিখ্যাত একটা প্রাইভেট হসপিটালে ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছে আইসিইউতে থাকা একজন মহিলার সাথে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভাগ্যক্রমে ওই মহিলাটা আহত হলেও উনি মারা যান নাই, কিন্তু ওনার অবস্থা ছিল বেশ গুরুতর। আর এই একই রকম একটা ঘটনা যেহেতু মতি পুলিশ আঙ্কেল আগের থানায় উনি দেখে আসছিলেন, সাথে সাথে ওনার সিনিয়র অফিসারদেরকে বিষয়টা খুলে বলেন। কারণ হচ্ছে এই প্রাইভেট হসপিটালে ঘটে যাওয়া ঘটনাটিরও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তো উনি তো বলেছিলেন যে উনি তো এরকম একটা জিনিস দেখে এসেছিলেন, সেখানেও ওই বিষয়টা ক্লুলেস ছিল। তখন সিনিয়র অফিসাররা তো চিন্তা করেন, আরে তাই তো, আমরা তো শুনেছিলাম যে এরকম একটা ঝামেলা হয়েছিল ওই দিকে। তখন ওনাদের মনে আসে ব্যাপারটা, যেহেতু একটু আলোচনা হয়েছিল এই কারণে। তখন এই ঘটনাটা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। তদন্তের কাজ খুব কড়াকড়িভাবে চলতে থাকে। আবারও বলছি প্রিয় লিসেনার্স, 2007 সালে কিন্তু সিসিটিভির এইরকম ব্যবহারগুলো তখনও শুরু হয়নি, এখন যেরকমটা দেখা যায়। তো যার কারণে এই বিষয়গুলো তখন ফাইন্ড আউট করাটা বেশ একটু টাফ ছিল। সিসিটিভি ফুটেজ বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ছিল, কিন্তু সব জায়গাতে যে ছিল বিষয়টা এরকম না। তো ঘটনার রাত্রে সবাইকে জিজ্ঞাসাবাদের সময় একজন ডোম এসে কিছু ভয়ানক তথ্য পুলিশকে দেয়। এই ডোমের নাম ছিল তাজউদ্দিন। এই তাজউদ্দিন ভাই পুলিশদেরকে যে তথ্য জানান তাতে তদন্তের মোড় ভিন্ন রূপ নেয়। এই তাজউদ্দিন ভাই পুলিশদেরকে জানান হসপিটালে কিছুদিন আগে নতুন একজন ডোম কাজ করতে আসে, যার নাম ছিল রাজা মিয়া। তো লোকটাকে দেখতেই তাকে কেমন যেন ভয়ানক লাগে। তেমন কোনো কথা বলতো না কারোর সাথে, সময় মতো কাজ করত, ডিউটি শেষে বাসায় চলে যেত। কাজের মধ্যে শুধু তাজউদ্দিনের সাথেই তার কিছু কথা হতো। তো একদিন রাত্রে ডিউটিতে থাকার সময় তাজউদ্দিন ভাই দেখতে পান এই রাজা মিয়া হসপিটালে এসেছে এবং আসার পর লাশ কাটা ঘরে গিয়েছে, মানে মর্গে গিয়েছে। তো যেহেতু একসাথে দুজন কাজ করেন, তো কাজের ব্যাপারে তো তাদের কথা হইতেই পারে। তো এই তাজউদ্দিন ভাই উনি এই রাজা মিয়াকে ফলো করে ওই মর্গের মধ্যে ঢুকেছেন, মানে লাশ কাটা ঘরে ঢুকেছেন। তো ঘরে ঢুকে দেখেন যে কেউ নাই। তাজউদ্দিন ভাই তো অবাক, উনি মাত্রই দেখলেন রাজা মিয়া এখানে আসলো, এত দ্রুত কোথায় গেল? তাজউদ্দিন ভাই ওখান থেকে বের হন, বের হয়ে এই রাজা মিয়াকে খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে রাজা মিয়াকে পাওয়া যায় হসপিটালের 3rd ফ্লোরে। ভয় আর বিচলিত একটা চেহারা নিয়ে দ্রুত হসপিটাল থেকে এই রাজা মিয়া বের হয়ে যাচ্ছে। তো তাজউদ্দিন ভাই তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন যে কি ভাই, আজকে তো আপনার ছুটি, তাও হাসপাতালে আসছেন যে, আপনার তো ডিউটির পরে আর খুঁজেই পাওয়া যায় না। তো রাজা মিয়া এই কথার কোনো উত্তর না দিয়ে নাকি পাশ কাটিয়ে চলে যায়। যেহেতু হসপিটালের 3rd ফ্লোর ছিল আইসিইউ আর অন্য সব ইমার্জেন্সি কক্ষগুলো ওইখানে ছিল, তো তাজউদ্দিন ভাই তেমন কিছু না ভেবে তার কেবিনে চলে আসেন। পরের দিন রাজা মিয়া নাকি কাজে আসেনি। তো তাজউদ্দিন ভাই সেটা জানতে পারে অবশ্য তার পরের দিন, কারণ হলো আগের দিন তাজউদ্দিন ভাই ছুটি ছিল। তো তার পরের দিন গিয়ে উনি জানতে পেরেছেন যে তার আগের দিন আর কি এই রাজা মিয়া কাজে আসে নাই। এর পরের দিন রাজা মিয়া কাজে আসে ঠিকই, কিন্তু রাজা মিয়াকে দেখতে শুকনো আর ক্লান্ত লাগছিল। তো রাজা মিয়াকে উনি জিজ্ঞেস করেন যে কি ভাই, আপনার এমন দেখাচ্ছে কেন, শরীর টরীর ভালো নাই? বলে হ্যাঁ, আমার তো আসলে শরীর ভালো যাচ্ছে না। কিন্তু তাজউদ্দিন ভাই কিছুতে বুঝতে পারছেন না যে আচ্ছা 2 দিন আগে রাজা মিয়াকে দেখলাম এমন, এই 2 দিনে রাজা মিয়া এতটা শুকিয়ে গেল কিভাবে? মানুষ অসুস্থ হতে পারে, অসুস্থ হয়ে শুকিয়ে যেতে পারে, তো বলে 2 দিনে এতটা শুকিয়ে যাবে, এও কি সম্ভব নাকি? তাজউদ্দিন ভাই রাজা মিয়াকে ওই দিন থেকে চোখে চোখে রাখছেন। তো মূল ঘটনার দিন হসপিটালে পোস্টমর্টমের জন্য একসাথে 2টো লাশ আসে। যেহেতু তাজউদ্দিন ভাই ডিউটিতে ছিলেন একা আর কাজের চাপ বেশি ছিল, তার জন্য রাজা মিয়াকে তার নাইট ডিউটি শুরু হওয়ার আগেই ডাকলেন। রাজা মিয়াও আসলো, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে তাকে এভাবে ডেকে আনায় মোটেও খুশি হন নাই, না হওয়ারই কথা। কারণ ডিউটির আগে বা পরে তাকে পাওয়া যেত না, শুধু ডিউটির সময় পাওয়া যেত। তাকে আগে থেকে ডেকে আনা হলে উনি খুশি হবেন না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, কাজ যেহেতু করতেই হবে, তো দুজন মিলে কাজ শুরু করেন। হঠাৎ করে
এই রাজা মিয়া নাকি তাজউদ্দিন ভাইকে বলে ওঠেন যে ভাই, এত বছর কাজ করছেন, এই রক্ত মাংস দেখে খারাপ লাগে না, বা কোনো ধরনের হিংস্র ইচ্ছা জাগে নাই মনে? রাজা মিয়ার কাছে সব কথা শুনে তাজউদ্দিন ভাই তো অবাক হন, আবার রাগও করেন। আর এই রাজা মিয়াকে তাজউদ্দিন ভাই জিজ্ঞেস করেন উল্টো, এই রাজা মিয়া, শরীর ঠিক আছে আপনার? মানসিক অবস্থা ঠিক আছে? এই কী সব যাতা বলেন? মনে রাখবেন, এটাই আমাদের কাজ, এটাতেই আমাদের রুজি রুটি। আর যেটাতে রুজি রুটি, এই জায়গাতে সবসময় সৎ থাকতে হয়। এখানে কোনো ধরনের অসততা অবলম্বন করলে আল্লাহ নারাজ হন। যেহেতু আমরা এই কাজটাই শিখছি, এটাকেই সততা দিয়ে মনোযোগ দিয়ে করতে হবে। আর এই ধরনের আজে বাজে কথাবার্তা কখনো বলবেন না। তো তাজউদ্দিন ভাই এমনভাবে বলায় রাজা মিয়া ওই সময়ের মতো চুপ হয়ে যান। কাজ শেষ করে তাজউদ্দিন ভাই রাজা মিয়াকে বলেন যে কাজ তো শেষ, রাত্রেবার আপনার ডিউটিও আছে, এখন যেহেতু ফ্রি টাইম, আপনি বাহির থেকে একটু ঘুরে আসেন। তো রাজা মিয়াও কিছু না বলে ওখান থেকে বের হয়ে যান। কিন্তু তাজউদ্দিন ভাই খেয়াল করেন, রাজা মিয়া হসপিটাল থেকে বের না হয়ে সোজা উঠে যান হসপিটালের 3rd ফ্লোরে, যেখানে আইসিইউ আছে। তো তাজউদ্দিন ভাই পেছন পেছন যান। তাজউদ্দিন ভাই লুকিয়ে দেখতে পান রাজা মিয়া হঠাৎ একটা আইসিইউ রুমে ঢুকে পড়েন। তো এটা দেখে তাজউদ্দিন ভাই ভয় পেয়ে ভাবছেন যে এই লোক এখন আইসিইউতে কেন ঢুকলো। তো তাজউদ্দিন ভাই দৌড়ে আইসিইউ রুমের দিকে যান এবং সোজা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান। আর ঢুকে যা দেখেন, তা দেখে এই তাজউদ্দিন ভাইয়ের তো পিলে চমকে যাওয়ার জোগাড়। এই রাজা মিয়া আইসিইউতে থাকা এক মহিলার ডান কাঁধের কাছে বিশাল একটা হা করে দাঁত বের করে কামড় বসাতে যাবে। আর সে যখন হা করেছে, মানে এত বড় হা উনি কখনো কোনো মানুষকে করতে দেখেননি। মনে হচ্ছে তার মুখ স্বাভাবিকভাবে হা করলে যত বড় হয়, এর থেকেও বড় হা। মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক হা না, মনে হচ্ছে উনি কোনো পিশাচ বা অন্য কোনো কিছু। তো উনি যখন কামড় বসাতে যাবে, এই সময় রাজা মিয়া তো উনি তো তার কাজে ব্যস্ত, কামড় বসাতে যাবে। তাজউদ্দিন ভাই ভয়ে প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়েছেন। এখন আইসিইউতে ঢুকে এত জোরে চিৎকার দিয়েছেন, আইসিইউতে খুব পিনপতন নীরবতা থাকে। আর রাজা মিয়া তাজউদ্দিন ভাইকে দেখে মোটেও ঘাবড়ে যায় নাই। মানে তাকে দেখে যে ঘাবড়ে যাবে না, তার ঘাবড়ে যাওয়ার কোনো নাকি চিহ্নই ছিল না। উনি কি করেছেন, একদম সাধারণভাবেই তাজউদ্দিন ভাইয়ের পাশ কাটিয়ে আইসিইউ রুম থেকে রেখে বের হয়ে গেছেন। তাজউদ্দিন ভাই দ্রুত আইসিইউ থেকে বের হন আর নিচে রিসিপশনে গিয়ে বিষয়টা জানান। তো যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারা রাজা মিয়াকে খুঁজতে থাকে, কিন্তু তারা আর কোনো খোঁজ পাওয়া যায় না। অন্যদিকে আইসিইউতে থাকা ওই মহিলাটির অবস্থা খারাপ হতে থাকে। কারণ হচ্ছে এই তাজউদ্দিন ভাই ওখানে ঢোকার পর ওই বড় হা করেছে, উনি চিৎকার দিল, কামড় কিন্তু রাজা মিয়া ঠিকই বসিয়ে দিয়েছিল, কিন্তু যেভাবে কামড় দেওয়ার কথা ছিল ওইভাবে দিতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে ওই মহিলাটি বেঁচে গিয়েছিল। কিন্তু তারপরে মহিলার অবস্থা তো খারাপ হতে থাকে, ডাক্তার নার্স সবাই ওদিকে ছুটতে থাকেন। তারপর পুলিশ আসে, আর পরের ঘটনা তো সবার জানা। তাজউদ্দিন ভাইয়ের সব বক্তব্য শুনে পুলিশ তো রীতিমতো অবাক বনে যায়। এটা তারা বিশ্বাস করবেন কি করবেন না দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে এটা কি বলে তাজউদ্দিন। তো অনেকে মনে করেছিলেন যারে তাজউদ্দিন যেহেতু ডোমের কাজ করে, যেহেতু স্বাভাবিক মানুষ যে ধরনের কাজ করে ওনারা তো ওইভাবে কাজ করেন না, অনেক সময় মানসিকভাবে ওনারা একটু চিন্তাভাবনা অন্যরকমও থাকতে পারে, মনে হয় উল্টাপাল্টা কথা বলছে। কিন্তু এই যে আমাদের মতি পুলিশ আঙ্কেল, ওনার মনে কিন্তু খটকা লেগেই আছে। উনি অন্য অফিসারদেরকে বলছে যে স্যার না, আসলে কেন জানি মনে হচ্ছে তাজউদ্দিন ঠিকই বলছে, কারণ আমি তো এর আগের যেই জায়গায় ডিউটিতে ছিলাম ওখানে একটা ঘটনা ঘটেছিল, ওইখানে আমরা কোনো কিছুর কুলকিনারা করতে পারি নাই। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার অবশ্যই আছে, তাজউদ্দিনকে বিশ্বাস করেন, আমার মনে হচ্ছে ঠিকই বলছে, আমাদের উচিত রাজা মিয়াকে খুঁজে বের করা। তো এই মতি আঙ্কেলের কথায় বিশ্বাস করে পুলিশ এই রাজা মিয়াকে খোঁজার জন্য সাঁড়াশি অভিযান শুরু করে। মানে গরু খোঁজা বলতে যেটা বোঝায়, মানে এমন খোঁজা শুরু করেছে রাজা মিয়া কোথায় পালিয়ে থাকবে। কিন্তু না, কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুধু জেলা না, ওই বিভাগের সব থানায় রাজা মিয়ার ছবি পাঠাই দেওয়া হয়। তো ওই সময় তো সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকটা এতটা মানুষের হাতে হাতে ছিল না, ছিল 2007 সালে ছিল হয়তো, কিন্তু এতটা তো মানুষ স্মার্টফোন ব্যবহার করতো না। তো যার কারণে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু তখন ছিল না।
একটু সময় লাগে আর কি। তো এই ঘটনার প্রায় 13-14 দিন পর রাজা মিয়ার একটা খোঁজ পাওয়া যায়। জানা যায় সে একটা হসপিটালে ক্লিনার হিসাবে কাজ করছে। এখানে বলে রাখা ভালো যে এই রাজা মিয়া বা এই যে তাজউদ্দিন, ওনারা যারা ডোমের কাজ করেন, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এই কিছু ছুটা কাজের জন্য হসপিটালে লোক নিতে হয়, কারণ পার্মানেন্ট কাজের জন্য এই টাইপের লোক পাওয়া যায় না। বিশেষ করে ডোমের কাজের জন্য পার্মানেন্ট লোক পাওয়া খুবই মুশকিল। তাদেরকে হসপিটাল থেকে খবর দেওয়া হয়, তারা আসেন, একটা ভাতা পায় সরকারিভাবে। এই জন্য অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক সরকারি ডোম রয়েছে, আর অন্যগুলো সব ছুটা কাজ করতে আসে আর কি। তো এই টাইপের কাজ, ক্লিনারের কাজ, এগুলো হসপিটালে হর হামেশাই লোকজন আসে আর কি, কাজ করেন আর কি। তো ওইভাবেই এই ধরনের কাজ পেতে, যারা এই টাইপের কাজ করেন তাদের কাজ পেতে খুব একটা সমস্যা হয় না আর কি। তো এই রাজা মিয়া একটা হসপিটাল ক্লিনার হিসেবে কাজ করছিল। তো রাত 10:30টায় খবর পাওয়া মাত্রই পুলিশের একটা ফোর্স দ্রুত ওখানে যায়, আর ওই ফোর্সের মধ্যে এই মতি আঙ্কেলও ছিল, এবং তাদের ওই থানার মোট 8 জন পুলিশ সদস্য ছিল এই মতি আঙ্কেল সহ। তারা ওই হসপিটালের উদ্দেশ্যে রওনা দেন এবং তারা জানিয়ে দেন যে তারা আসার আগে কোনোভাবেই যেন এই রাজা মিয়া হসপিটাল থেকে বেরোতে না পারে, আর তাদেরকেও খুব সতর্ক অবস্থানে থাকতে বলেন, এবং রাজা মিয়াকে বুঝতে দেওয়া যাবে না যে পুলিশ আসছে এবং সবাই তাকে সন্দেহ করছে। এটা কিন্তু পুলিশ থেকে ওই কর্তৃপক্ষকে বলে দেওয়া হয়েছিল যে সবাই তো যে যার মতো অ্যালার্ট, সবাই রাজা মিয়ার দিকে নজর রাখছে, কিন্তু রাজা মিয়া এগুলো খেয়াল করে নাই। তো রাজা মিয়া তো ধরা পড়বে, এটাই স্বাভাবিক। পুলিশ চলে আসার পর রাজা মিয়াকে পাওয়া যায়। তাকে পাওয়া যায় কোথায়? লাশ রাখার যে ফ্রিজিং রুম ছিল সেইখানে। মূলত সে যখন ওইভাবে ঘুরতে ঘুরতে একটা ঘরে ঢুকেছে, তখন হসপিটাল কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ওই ঘরে তাকে আটকে দেওয়া হয়েছে বাইরে থেকে, কারণ বারবার নজর রাখা, একটা সময় সে সন্দেহ করতেই পারে যে আমাকে নজর রাখছে, পালাই। তখন যদি সে ছুট পেয়ে পালিয়ে যায় তখন তো আর এক সমস্যা হবে। এই জন্য শেষ দিকে এসে রাজা মিয়াকে একটা ঘরের বাইরে থেকে লক করে দেওয়া হয়। তো সে তো বুঝে যায় যে ঘটনা তো ঘটে গেছে, আমি তো আটকে গেছি। এর কিছু সময়ের মধ্যে পুলিশ চলে আসে। পুলিশ আসার পর তাকে ওখান থেকে বের করে থানায় নিয়ে আসা হয় আর কি। তারপর রাজা মিয়াকে বলে যে সব কিছু খুলে বলো, কিভাবে কি হলো, তুমি যে এই কাজগুলো করেছো এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, কেন করলা, কি উদ্দেশ্যে করলা, কি শত্রুতা ছিল তাদের সাথে, আর এর সাথে কে কে জড়িত আছে। তখন রাজা মিয়া এক রোমহর্ষক বিবরণ দেন। রাজা মিয়া কিন্তু কোনো পিশাচ ছিল না, সে মানুষই ছিল, কিন্তু তাহলে এই ধরনের ঘটনা সে কেন ঘটালো? চলুন শুনি সেই ঘটনা। রাজা মিয়া বলে ঘটনাটা শুরু 2006 সালের শেষের দিকে, মানে ডিসেম্বর মাসের দিকে। উনি বিভিন্ন হসপিটালে ডোমের কাজ করতেন, পার্মানেন্ট কাজ করতেন না, ডাকলে যেতেন। তো সেখানে এক রুগীর আত্মীয়ের সাথে তার পরিচয় হয়। উনি পেশায় নাকি একজন তান্ত্রিক ছিলেন, ওই আত্মীয় আর কি। তো সেই লোকের নাম জানা যায়নি। তো যিনি রাজা মিয়াকে অফার করেন যে তার একটা কাজ আছে, তার একটা সাধনা আছে, এই সাধনাটা শেষ করতে একটা মাত্র যজ্ঞ বাকি আছে, এটা করতে পারলেই উনি বিশাল শক্তিশালী হয়ে যাবেন, বিশাল কিছু হাসিল করতে পারবেন। আর রাজা মিয়া যদি ওই কাজে তাকে সাহায্য করে তাহলে তাকে অনেক অর্থকড়ি দেওয়া হবে বলে রাজা মিয়াকে লোভ দেখানো হয়। কথাবার্তা বলতে বলতেই নাকি রাজা মিয়ার হাতের মধ্যে 10,000 টাকা দিয়ে দেওয়া হয়। 2006 সালে একসাথে 10,000 টাকা হাতের মধ্যে পেয়ে রাজা মিয়া তো আকাশ থেকে পড়ে এবং খুশিতে তো আটখানা। আর রাজা মিয়াও পড়ে যায় লোভে। রাজা মিয়া কৌতূহল নিয়ে জানতে চান যে আসলে আমি কাজটা কি করব আর কিভাবেই বা করব। বলে যে সবই জানতে পারবা। তো আস্তে আস্তে দুজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই তান্ত্রিক কিন্তু কখনোই রাজা মিয়াকে তার বাসার ঠিকানা দিত না। তো একদিন এই রাজা মিয়াকে তার বাসায় নিয়েও যায়, কিন্তু যাওয়ার আগে তার চোখ কাপড় দিয়ে বেঁধে নিয়ে যায় যেন সে পথ চিনতে না পারে। তো রাজা মিয়ার কারণ জিজ্ঞেস করলে ওই তান্ত্রিক বলে এটাও নাকি তার সাধনার একটা অংশ। কারণ হচ্ছে তার এই যজ্ঞের মধ্যে তৃতীয় কেউ আসতে পারবে না, এটাই নাকি নিয়ম। তারপরেও তান্ত্রিক রাজা মিয়াকে তার বাড়িতে নিয়ে এসেছেন, আর এই সমস্ত কারণে চোখ টোক বেঁধে নিয়ে এসেছেন। তো রাজা মিয়া এগুলা নিয়ে তাকে খুব বেশি প্রশ্ন করেন নাই। তো রাজা মিয়াকে যখন তান্ত্রিকের বাসায় নিয়ে যাওয়া হয় তখন এই রাজা মিয়াকে তার কাজ কিভাবে করতে হবে এটা বুঝিয়ে দেওয়া শুরু করেন। তো রাজা মিয়াকে তার কাজ
বুঝিয়ে বলেন না কাজটা এমন হবে যে নতুন বছর 2007 সাল শুরু হওয়ার 3 মাস পর পর মোট 3 জনকে বলি দিতে হবে। এটা কেমন? এটা হচ্ছে রাজা মিয়াকে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যে আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, যাকে জীবিতও বলা যাবে না আবার মৃতও বলা যাবে না। এখন এই ধরনের লোক কোথায় খুঁজে পাওয়া যাবে? তখন ওই তান্ত্রিক বলেন এই ধরনের লোক শুধু পাওয়া যাবে আইসিইউতে, যেটা হসপিটালের যে আইসিইউ ওইখানে এই টাইপের লোক পাওয়া যায়, যাদের সেন্স থাকে না, লাইফ সাপোর্টে রয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, যাদেরকে জীবিতও বলা যায় না মৃতও বলা যায় না। এই ধরনের গুরুতর রোগী তাকে খুঁজে বের করতে হবে। তো রাজা মিয়াকে সে আরও কিছু বলে দেন এবং তান্ত্রিক বলেন যে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না, তো আপনি শুধু এই টাইপের লোকের কাছে যাবেন, একটা সিরিঞ্জ নিয়ে যাবেন, তার শরীরের কোনো একটা অংশ থেকে এক সিরিঞ্জ রক্ত বের করে নেবেন। এখন রাজা মিয়া যেহেতু ডোমের কাজ করতেন, শরীরের কোন রগে ইনজেকশন পুশ করবেন এটা কিন্তু তার খুব ভালোই জানা ছিল। তো উনি চিন্তা করলেন এ আর কঠিন কি, এ তো একদম সহজ কাজ, মানুষকে তো খুন করতে হবে না, একটু রক্তই না হয় বের করে আনতে হবে, এটা উনি পারবেন। এরপর এই তান্ত্রিক রাজা মিয়ার সাথে এক ভয়ানক খেলা খেলেন, যেটা রাজা মিয়া নিজেও বুঝতে পারেনি। তান্ত্রিক রাজা মিয়ার উপর এক ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করেন। রাজা মিয়া কিন্তু ওই সময় ওটা বুঝতে পারেনি, উনি বুঝেছিলেন পরে। রাজা মিয়াকে সব বুঝিয়ে ওই দিনের মতো বাসায় ফিরিয়েও দিয়ে যান, আবার চোখ বেঁধে একটা জায়গায় এনে ছেড়ে দিয়ে যান, কারণ তার বাড়ির পথ যাতে উনি চিনতে না পারেন, এইভাবে আর কি। তো তাদের কাজের ঠিক সময় কিন্তু আস্তে আস্তে এগোতে থাকে। প্রথম ঘটনার দিন রাজা মিয়ার সাথে কিন্তু এই তান্ত্রিক দেখা করেন, নিজেই এসে সব নতুন করে আবার বুঝিয়ে দেন, আবার টাকা দিয়েছেন তাকে, কাজটা যেন ঠিকঠাকভাবে করতে পারে, এইভাবে তাকে মোটিভেট করতে থাকেন। তো ঘটনার দিন রাত 1টা, রাজা মিয়া সব কাজ শেষ করে একটা সিরিঞ্জ নিয়ে লুকিয়ে হসপিটালের আইসিইউতে ঢোকেন। আর আইসিইউতে ঢুকেই নির্দিষ্ট একটা রোগীর শরীর থেকে, একটা পুরুষ রোগী ছিল, শরীর থেকে এক সিরিঞ্জ রক্ত নিয়ে নিয়েছেন, কাজ শেষ, চলে আসবেন। হঠাৎ করে রাজা মিয়ার মাথায় দেয় এক চক্কর। নিজের শরীরের উপর আর নাকি তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, শরীরের উপর সব ধরনের কন্ট্রোল উনি হারিয়ে ফেলেন। তো ওনার কাছে নাকি মনে হচ্ছিল তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। কিছু বুঝে ওঠার আগেই আইসিইউতে থাকা ওই লোকটার মুখ চেপে ধরে ডান কাঁধে নাকি সজোরে একটা কামড় বসিয়ে দেন। কিন্তু রাজা মিয়া উনি কামড় বসাচ্ছিলেন কিন্তু বুঝতে পারছেন এই কাজটা উনি করছেন না, আর এক কামড়ে তার ডান কাঁধের মাংস ছিঁড়ে নেন। তো ছিঁড়ে নেওয়ার পর এখন ওই লোক তো আসলে সেন্সে নাই যে উনি চিৎকার দেবেন, মানে যার ছিঁড়ে নেওয়া হয়েছে কামড় দিয়ে কাঁধের মাংস। তো এরপরে কি হয়, রাজা মিয়ার মাথা ঘুরে উনি ফ্লোরে পড়ে যান। এরপরে বুঝতে পারেন এখানে তো থাকা যাবে না, তাড়াতাড়ি উঠতে হবে। তো উনি দ্রুত ওইখান থেকে কোনো মতে উঠে বের হয়ে যান, বের হয়ে চলে যান। তো এরপরে যখন মানে ওই সময়টাতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেতে আসলে ডাক্তার নার্স কম থাকে, ওনাদের তো আবার রেগুলার ডিউটি করতে হয়। দেখা যাচ্ছে উনি যখন রাত্রে দেখলেন সব কিছু ঠিকঠাক আছে, 5-10 মিনিটের জন্য হয়তো বা একটু চা খেতে গেলেন বা একটু রাউন্ড দিয়ে আসছেন আশেপাশে। মূলত এই সুযোগে রাজা মিয়া ঢুকেছিল, আর এই সুযোগটা সে যথাযথভাবে কাজেও লাগিয়েছিল। সে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যখন নার্স আসে, নার্স এসে এই ধরনের ভয়ানক অবস্থা যখন দেখতে পায়, তখন নার্স তো হসপিটালে উপস্থিত অন্যদেরকে খবর দেন, তারা দ্রুত পুলিশকে ডাকেন, যেহেতু এটা পুলিশ কেস ছিল। তো এইভাবেই কিন্তু ওই লোকটি মারা গিয়েছিল, কিন্তু কে এই কাজটি করেছে এটা কেউ ধরতে পারেনি। আর রাজা মিয়া যেহেতু ডোম, সে হসপিটালে আসে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করেও আসলে পুলিশ কোনো তথ্য পায়নি। তাকেও যে জিজ্ঞাসাবাদ করে নাই তা কিন্তু না, কিন্তু এরপরেই কিন্তু রাজা মিয়া ওই জায়গা থেকে চলে গিয়েছিল। আর এই ধরনের ডোম আসে যায়, হসপিটাল কর্তৃপক্ষ এগুলো নিয়ে খুব বেশি আসলে কোনো ধরনের কোনো চিন্তাভাবনা করেনি। তো রাজা মিয়াও কিন্তু ওই যে সিরিঞ্জের যে রক্তটা, সিরিঞ্জের মধ্যে থাকা রক্তটা, এটা কিন্তু সে তান্ত্রিকের কাছে উনি দিয়ে দিয়েছিলেন। তো তান্ত্রিক তো আর কোনো কথা না বলে রক্ত নিয়ে চলে যায়। তখন নাকি রাজা মিয়া ওই তান্ত্রিককে আবার ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো ওই দিন রাতে আমার কি হইল?
রক্ত নেওয়ার পর আমি কিছু একটা করলাম, মনে হলো আমি কাউকে কামড় দিলাম, এবং পরে জানলাম যে ওই রুগীটা মারা গেছে। রক্ত নিলে তো মারা যাওয়ার কথা না, আর আমি কামড় কেন দিলাম? এই কাজটা তো ঠিক হলো না। আমার তো শুধু রক্ত নেওয়ার কথা ছিল, কিন্তু এই কাজটা আমি কেন করলাম আমার তো মনে পড়ে না, আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তখন নাকি ওই তান্ত্রিক বলে ওঠে, কি মিয়া টাকা নিছো, কাজ তো তোমাকে করতেই হবে। তখন রাজা মিয়া বলে, আমি তো এই ধরনের কাজের জন্য তোমার কাছ থেকে টাকা নেই। তখন ওই তান্ত্রিক নাকি বলে, তুমি এখন তোমার ইচ্ছায় কিছু করতে পারবা না, আমি যা চাইবো তুমি সেটাই করবা, কারণ তোমার সব কন্ট্রোল এখন আমার হাতে। তান্ত্রিকের এইসব কথা শুনে রাজা মিয়া তো পাগল প্রায় অবস্থা। তো প্রথম ঘটনার পর রাজা মিয়া নাকি অনেকদিন অসুস্থ ছিল, ওই প্রথম হসপিটালে চাকরি ছেড়ে দেয়। রাজা মিয়া প্রায় 1 মাস অসুস্থ ছিল, আস্তে আস্তে সুস্থ হয়। এইভাবে কেটে যায় প্রায় 2-2.5 মাস। ততদিন তান্ত্রিকের কোনো খোঁজ খবর ছিল না। রাজা মিয়া সুস্থ হয়েছে, আর হঠাৎই একদিন ওই তান্ত্রিকের সাথে দেখা, মানে তান্ত্রিক নিজেই এসে তার সাথে দেখা করেছে। তান্ত্রিক এসে রাজা মিয়াকে বলে যে পরবর্তী একটা কাজের সময় হয়েছে, তার কাছে একটা হসপিটালের খোঁজ আছে, আর এই তান্ত্রিকই নাকি তাকে ওখানে চাকরিতে ঢোকানোর ব্যবস্থা করে দেবে, আর কি কাজ করতে হবে এগুলো পরে বলে দেবে। তো রাজা মিয়া প্রথমে বলে, না আমি এই কাজ করতে পারবো না, আমি এই কাজ করতে পারবো না। তখন তান্ত্রিক বলে, না তা তো হবে না, তোমাকে আমি সুস্থ করলাম তদবির করে, তুমি তো টের পাও নাই, আর তুমি আমাকেই না করতেছো, তাহলে কিন্তু আমি এমন কিছু কাজ করব সব লোকজন জেনে যাবে যে ওই হসপিটালের ওই অপকর্মটা তুমি করেছিলে। মানুষ তো আর আমাকে চেনে না, তখন তোমার জেল হবে, ফাঁসি হবে। তখন রাজা মিয়া বুঝতে পারেন যে হায় হায়, কি বিশাল বড় বিপদে আমি পড়ে গেছি, আমি তো বিশাল একটা ঝামেলায় ফেসে গেছি, আর এই লোকটা এখন আমাকে এই জেল ফাঁসির ভয় দেখিয়ে ও আমাকে দিয়ে কাজ করিয়ে নিবে। উনি ওর কোথাও আশ্রয় নিয়ে এই তান্ত্রিকের হাত থেকে পার পাবেন না, এটা কিন্তু উনি বুঝে যান। কি আর করা, উনি তান্ত্রিকের কথা মতো কাজ করবেন বলে মনস্থির করেন। তো রাজা মিয়া এই ভয়ানক কাজটার একটা শেষ চাচ্ছিলেন। উনি চিন্তা করেন মাত্র 3টা কাজ করতে হবে, এরপরে তার কোনো কাজ করতে হবে না, কোনো মতে বাকি 2টা করি। তো তান্ত্রিকের কথা মতো ওই হসপিটালে যায়, এবং সেকেন্ড ঘটনা যেটা, এই ঘটনা যখন ঘটাবে তখনই এই তাজউদ্দিন ভাইয়ের কাছে উনি ধরা পড়ে যান, আর সেটা জানাজানি হয়ে যায়। আর ওই মহিলাও তো মারা যান না। আর এই ঘটনা যখন মানে জানাজানি হয়ে যায়, এরপরে এই রাজা মিয়া তো হসপিটাল থেকে পালিয়েছে, আর তান্ত্রিকের বলে দেয় একটা জায়গায় তান্ত্রিকের সাথে সে দেখা করতে যায়। এদিকে পুলিশ রাজা মিয়াকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। রাজা মিয়ার অবস্থা কিন্তু একদম করুণ ছিল। সেকেন্ড কাজটায় রাজা মিয়া সফল হয়নি দেখে তান্ত্রিক তো খুব রেগে যায়। মূলত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা তাদের শেষ করতে হবে। তান্ত্রিক কিছুদিনের মধ্যেই আর একটা হসপিটালের খোঁজ পেয়ে যায়, এবং রাজা মিয়াকে সেখানে পাঠায় একটা ক্লিনারের চাকরি দিয়ে। কারণ এই টাইপের লোকদের আসলে খুব একটা তথ্য হসপিটাল কর্তৃপক্ষ নেয় না, কারণ এই টাইপের লোক পাওয়াও আর মুশকিল হয়। এই জন্য কোনো লোক পেলে, এই টাইপের দক্ষ লোক পেলে হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে নেয়। তো এরপর রাজা মিয়া তো ওইখানে কাজ শুরু করে, আর এরপরই তো রাজা মিয়া ধরা পড়ে যায়। রাজা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তান্ত্রিকের চেহারার বর্ণনা উনি দিয়েছেন, তান্ত্রিককেও খোঁজা শুরু হয়, কিন্তু তান্ত্রিকের বাড়ি তো রাজা মিয়া চিনতেন না। তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তান্ত্রিকের বাড়ির ঠিকানা দিতে পারেনি। খালি বলেছে তান্ত্রিককে তার সামনে যদি নিয়ে আসা হয় তাহলে উনি চিনতে পারবেন। কিন্তু তান্ত্রিক কোনো আসলে এমন কোনো ক্লু রেখে যায় নাই যাতে করে তার খোঁজ খবর পাওয়া যাবে। পুলিশ তাদের মতো করে তথ্য নিয়েছিল, কিন্তু তান্ত্রিকের খোঁজ খবর আসলে পাওয়া যায়নি। এখন কথা হলো, পুলিশ তদন্ত করতে থাকে ওই প্রথম যেই হসপিটালে একটা ঘটনা ঘটেছিল, ওইখানে যেই সমস্ত রোগীগুলো ওই সময় ভর্তি হয়েছিল, কোন রোগী ভর্তি হয়েছিল, তাদের রিলেটিভ কারা ছিলেন, যারা অন্তত ওইখানে তথ্য দিয়ে ভর্তি করিয়েছিলেন, নিজের নাম লিখিয়েছিলেন, ফোন নাম্বার লিখিয়েছিলেন, এরকম কিছু। সেখানেও কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। যতটুকু তথ্য পাওয়া যায়, মানে যতটুকু খুব ভালো মতো তদন্ত করে যেটা পাওয়া যায় সেটা হলো, অন্য সবার সব কিছু পাওয়া গেলেও একটা তথ্যে গরমিল পাওয়া যায়, পরে দেখা যায় তথ্যটা ভুল ছিল, মানে মিথ্যা ছিল। তার মানে ওই জায়গাতে সে মানে মিথ্যা তথ্য দিয়েছিল ওই তান্ত্রিক। তান্ত্রিক খুবই চালাক ছিল, মূলত তান্ত্রিককে খুঁজতে গিয়ে সমস্ত তথ্য বের হয়ে আসে। তো রাজা মিয়া কিন্তু সে যতই তার উপর নিয়ন্ত্রণ থাক না থাক, নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু চার্জশিট দেওয়া হয়, এবং তার বড় ধরনের একটা শাস্তিও হয়। মৃত্যুদণ্ড হয় নাই, তার খুব বড় ধরনের একটা শাস্তি হয়েছিল। আর এই মতি আঙ্কেল
ওই থানাতেই আরও 4 বছর ছিল। তো মতি আঙ্কেল যেভাবে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করেছিলেন এই রহস্য উন্মোচনের, এতে করে ওনার সিনিয়ররা ওনার পর খুবই খুশি হন, কারণ এই ধরনের একটা বিষয়, জঘন্য একটা বিষয়, এই বিষয়টা উন্মোচিত হলো। তো এটা তো আসলে একটা হত্যাকাণ্ড হিসাবে ফাইল হয়, এখানে তো কোনো তান্ত্রিক বা এই টাইপের কোনো কিছু, কারণ এটা তো প্যারানর্মাল, এই বিষয়গুলো তো আইনের মধ্যে আসলে আসে না, তাই না? তো তান্ত্রিকের কোনো খোঁজ খবর আসলে পাওয়া যায়নি বা পরবর্তীতে পাওয়া গিয়েছিল কিনা এই বিষয়ে এই আবরার ভাই আমাদেরকে কিছু জানাতে পারেননি, বা অন্য কেউ আসলে ওইভাবে জানেনও না। আর এই যে মতি আঙ্কেল, উনি কিন্তু মারা গিয়েছেন, আমরা শুরুতে বলেছি, উনি ডিউটিরত অবস্থায় মারা গিয়েছিলেন। আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। আপনারা সবাই মতি আঙ্কেলের জন্য দোয়া করবেন। সেই সাথে বাংলাদেশের পুলিশ বাহিনী যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদের সক্ষমতা বাড়িয়ে দিন, তাদেরকে সুস্থ রাখুন, তারা তাদের কাজের প্রতি যথেষ্ট সিনসিয়ার থাকুক, ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকুক, যাতে করে তাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় বিনা কারণে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো? আমার কাছে খুব অন্যরকম লেগেছে, কারণ এই থ্রিলারধর্মী ঘটনাগুলো আমি খুব একটা পাই না, আর অনেক দিন পর এই ধরনের একটি ঘটনা আমি পেলাম। আশা করছি আপনারা অনেক দিন পর ভিন্নধর্মী একটি ঘটনার স্বাদ নিতে পেরেছেন। আমার কাছে মনে হয়েছে আজকে হরর নাইট এপিসোড, যে শব্দটা হরর নাইট, এই ঘটনার মাধ্যমে সেটার খুব ভালো একটা পূর্ণতা পেল, কারণ প্রতিনিয়ত একই ধরনের ঘটনা প্রকাশ করে যাচ্ছিলাম, আমরা প্রচার করে যাচ্ছিলাম। আজকে ভিন্নধর্মী একটি ঘটনা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। যিনি ঘটনা পাঠিয়েছেন আবরার হোসেন রেমেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মতি আঙ্কেলের রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা ওনাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আর সে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।